আজকে আমি আপনাদের মাঝে এমন কিছু তথ্য শেয়ার করব যেটা দেখলে বা শুনলে পুরো বাংলাদেশের রাজনীতি সম্পর্কে আপনার ধারণা পাল্টে যাবে। এই ভিডিওতে আমরা জানবো বাংলাদেশের আমলারা কেন এত শক্তিশালী, প্রশাসন কিভাবে কাজ করে, নির্বাচন ছাড়া সরকার পরিবর্তন করা যায় কিনা। প্রথমে আমরা দেখব একটা দেশ কিভাবে টিকে থাকে। এই টিকে থাকার দিক দিয়ে যে কোনো দেশকে আমরা 6টা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। আইন শৃঙ্খলা বাহিনী, ডাক্তার ও স্বাস্থ্যকর্মী, শিক্ষক, কৃষক, ইঞ্জিনিয়ার ও দক্ষ কর্মী, প্রশাসন ও সরকারি চাকরি। দেশ রক্ষা করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও বর্ডার গার্ড। দেশ টিকে থাকে এই লোকেদের জন্য। এরা না থাকলে দেশে অরাজকতা সৃষ্টি হতো, কিন্তু বাংলাদেশে এরাই অরাজকতা সৃষ্টি করে, বিশেষ করে পুলিশ ও র্যাব। 2 নম্বরে ডাক্তার ও স্বাস্থ্যকর্মী, ডাক্তার, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট। মানুষ বাঁচে এদের জন্য, এই কথা বললেও বাংলাদেশের মানুষ মরে এদের জন্য। 3 নম্বর শিক্ষক, স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। এরা না থাকলে আপনি আপনার সন্তানকে লেখাপড়া করাতে পারতেন না, ভবিষ্যৎ তৈরি করে এরা। কিন্তু এবারের শিক্ষা খাতে যে বাজেট দিয়েছে সেটা নামমাত্র। আর কওমি মাদ্রাসা ব্যাপারে সংসদে এই এমপি বলেছে মাদ্রাসার জন্য আলাদা কোনো বাজেট হবে না। ইসলাম শিক্ষার উপর এত রাগ কেন এই সরকারের? 4 নম্বর কৃষক, এরা যদি না থাকে তাহলে জনগণও বাঁচবে না, দেশও থাকবে না। এরা না থাকলে শহরের কেউ 3 দিনও টিকে থাকতে পারতো না। আর বাংলাদেশের সবচেয়ে বেশি অবহেলিত এরাই। 5 নম্বর ইঞ্জিনিয়ার ও দক্ষ কর্মী, বিদ্যুৎ, ব্রিজ, রাস্তা, ইন্টারনেট ও পানি। দেশ চালায় এই ইঞ্জিনিয়ার ও দক্ষ কর্মীরা। ইঞ্জিনিয়ারের কথা বলতে আবার ভাইবেন না আমি ইলেকশন ইঞ্জিনিয়ারদের কথা বলছি। এই দক্ষ কর্মীরা, ইঞ্জিনিয়াররা যদি কাজ বন্ধ করে দেয় তাহলে রাস্তা ঠিক হবে না, ব্রিজ ভেঙে পড়বে, ইন্টারনেট বন্ধ হয়ে যাবে একা একা, যেমনটা পলক বলেছিল, পানি সরবরাহ হবে না, ইত্যাদি ইত্যাদি। 6 নম্বর প্রশাসন ও সরকারি চাকরি, উপজেলা, জেলা, মন্ত্রণালয়, রাষ্ট্র চলে এদের দ্বারা। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কে জানেন? একটা মানুষ না, একটা সিস্টেম। আমরা যদি র্যাঙ্ক করি তাহলে 1-এ থাকবে কৃষক, 2-এ ডাক্তার ও 3-এ শিক্ষক। কারণ আগে খাবার, তারপর জীবন ও জ্ঞান। বাংলাদেশের রাজনীতি বুঝতে হলে আপনাকে আগে এই 3টি জিনিস বুঝতে হবে। কে দেশ চালায়, আইন কোথায় হয়, ভোট কে চালায় মানে নির্বাচন কমিশন কে নিয়ন্ত্রণ করে, কে দেশ চালায়। আমাদের দেশে আনুষ্ঠানিকভাবে দেশ চালায় বাংলাদেশ সরকার। আর এই সরকার বড় বড় 3টা স্তম্ভের উপর দাঁড়িয়ে থাকে। 1 নম্বর সরকার নিজেই, 2 নম্বর সংসদ, 3 নম্বর আদালত। সরকার যেখানে থাকে প্রধানমন্ত্রী, মন্ত্রিসভা, মন্ত্রণালয়, সচিব, পুলিশ, ডিসি। সংসদ, জাতীয় সংসদে থাকে 300+ এমপি। এখানে হলো আইন বানায়, বাজেট পাস করে। সরকারকে বৈধতা দেয় মূলত এরা, কিন্তু মূলত যেটা করে সংখ্যাগরিষ্ঠ দলের দালালি করে। 3 নম্বরে আদালত, যেখানে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জেলা আদালত। আইন ভাঙলে শাস্তি দেয়, কিন্তু বাস্তবে ক্ষমতা কার? বাস্তবে সবথেকে শক্তিশালী হয় প্রধানমন্ত্রী, মন্ত্রিসভা, প্রশাসন প্লাস পুলিশ, ক্ষমতাসীন দল এরাই। জনগণ সরাসরি নয়, তারা ভোট দিয়ে কাউকে ক্ষমতা দেয়। এবার আমরা দেখব বাংলাদেশে কারা সবচেয়ে ক্ষমতার জন্য লড়ে থাকে। বাংলাদেশে মূলত 3টা দল ক্ষমতার খেলা খেলে থাকে: আমলীগ, বিএনপি ও জাতীয় পার্টি। আমলীগ স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে, একটা সময় প্রত্যক্ষভাবে দেশ চালাতো, আর এখন পরোক্ষভাবে দেশ চালাচ্ছে। বড় ব্যবসা ও প্রশাসনে শক্ত অবস্থান ছিল, আর এখনো আছে। বিএনপি সামরিক শাসনের উপর তৈরি, আওয়ামী লীগের সবথেকে বড় প্রতিদ্বন্দ্বী, গ্রাম ও মাঠ পর্যায়ে শক্ত অবস্থান রয়েছে। জাতীয় পার্টি সামরিক শাসক থেকে তৈরি, সাধারণত বড় 2টো দলের সাথে থাকে। এবার আমরা দেখব নির্বাচন ছাড়া কিভাবে সরকার বদলানো যায়। বাংলাদেশে সরকার বদলানোর অফিসিয়াল রাস্তা মাত্র একটি, তা হলো নির্বাচন। কিন্তু এই নির্বাচন ছাড়াও 4টা জিনিস কাজ করে সরকার বদলানোর ক্ষেত্রে। 1 নম্বর জনগণের মুড, 2 নম্বর মিডিয়া, 3 নম্বর প্রশাসন, 4 নম্বর বিদেশি চাপ। ভোট শুধু ট্রিগার, কিন্তু মূলত ইঞ্জিন এই 4টা। এবার আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস দেখব, তা হলো ভোট দিয়ে জনগণ আসলে কতটা ক্ষমতা পায়। সত্যি কথা বলতে জনগণ কোনো ক্ষমতা পায় না। একটা শখের মাধ্যমে আমরা দেখি, এক সাইডে স্তর জনগণের ক্ষমতা,
ভোটের দিন জনগণের ক্ষমতা 100% থাকে, নির্বাচনের পর প্রায় শূন্য। 5 বছর মাঝখানে খুব কম। ভোট দিয়ে আমরা ঠিক করি কার হাতে ক্ষমতা দেব, কিন্তু কিভাবে সেই ক্ষমতা ব্যবহার হবে সেটা আমরা ঠিক করি না। একটা কঠিন সত্য হলো, বাংলাদেশের রাজনীতিতে ভোট দিয়ে সরকার আমরা বানাই, কিন্তু সরকার সবকিছু চালায় না। চালায় প্রশাসন, পুলিশ, অর্থ ও আন্তর্জাতিক সম্পর্ক। যদি বলেন কিভাবে, এর ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে, তাই আমি মেইন পয়েন্ট ধরে আগাচ্ছি। আমরা অনেক সময় দেখি জনগণের ইচ্ছা বা চাওয়া সবসময় পূর্ণ হয় না, কারণ বাংলাদেশের ক্ষমতা শুধু নির্বাচনে না, ক্ষমতা থাকে আরও 4টা জায়গায়: সরকার, প্রশাসন, পুলিশ, টাকা। সরকার সিদ্ধান্ত নেয়, প্রশাসন বাস্তবায়ন করে, পুলিশ বল প্রয়োগ করে, আর টাকা সে ঠিক করে কে বাঁচবে কে মরবে। জনগণ শুধু সরকার বেছে দেয়, কিন্তু বাকি টিমটা তার হাতে থাকে না, থাকে হলো সরকারের হাতে। এই জন্য আমাদের অনেক চাওয়া, অনেক দাবি পূর্ণ হয় না। তারপরও সাধারণ মানুষ ক্ষমতার খেলায় প্রভাব ফেলতে পারে। ভাবতেছেন কিভাবে? আসেন দেখি। একজন মানুষ একা কিছু না, কিন্তু অনেকজন মানুষ একসাথে শক্তি। বাংলাদেশের মানুষ প্রভাব ফেলতে পারে 4 ভাবে: ভোট, জনমত, আদালত ও সংগঠন। ভোট হলো পরিষ্কার মাধ্যম। ভোট মানে এই লক্ষ্যে আমি 5 বছরের জন্য ক্ষমতা দিচ্ছি। জনমত, মানুষ যখন ফেসবুকে কথা বলে, মিডিয়ায় আলোচনা হয়, রাস্তায় প্রশ্ন ওঠে, তখন সরকার চাপে পড়ে। আদালত, মানুষ মামলা করলে সরকার থামে, কিন্তু আমাদের দেশে সরকার কতটুক থামে এটা কমেন্টে জানিয়ে যাবেন। সংগঠন, ছাত্র, শ্রমিক, পেশাজীবী এক হলে সরকার শুনতে বাধ্য হয়, আর এই 4টা জিনিস হারালে সরকার বা নেতার পতন হয়। কোন 4টা জিনিস জানেন? এই 4টা জিনিস, সেটা হলো জনগণ, প্রশাসন, টাকা আর বিদেশি সমর্থন। জনগণ যদি হারায় তাহলে ভোট হারাবে, প্রশাসন যদি হারায় তাহলে আদেশ চলবে না, টাকা যেটা হলো মেন, এই টাকা যদি না থাকে তাহলে ক্যাম্পেইন থেমে যাবে। আর বিদেশি সমর্থন, যেটা বাংলাদেশের উপর সব থেকে বেশি প্রভাব ফেলে, বিদেশি সমর্থন যদি না থাকে তাহলে আন্তর্জাতিক চাপ আসবে। একটা গেলেও বিপদ, আর 2টা গেলে পতন। এই 4টা জিনিসের মধ্যে হাসিনা কোন 2টা জিনিস হারিয়েছিল বলতে পারবেন? 1 হলো জনগণ, 2 হলো বিদেশি সমর্থন। তাহলে বুঝতে পারছেন তো, নির্বাচন ছাড়াও সরকার পরিবর্তন করা যায় এই 4টা মাধ্যমে। আরো 4টা জিনিস আছে যেগুলো আলোচনার মাঝে বলে দেব। এবার আসেন সবচেয়ে গুরুত্বপূর্ণ আলাপটা করি, তা হলো বাংলাদেশের আমলারা কেন এত শক্তিশালী। তার আগে জানতে হবে কাদেরকে আমলা বলা হয়। যারা বিসিএস ক্যাডার হয় তাদেরকে হলো আমলা বলা হয়। বিসিএস পরীক্ষা দিয়ে তারা অর্থ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় ও প্রশাসনিক বিভিন্ন পদে ঢোকে, আর এদেরকেই বাংলাদেশের আমলা বলা হয়। এদের মধ্যে সবচেয়ে শক্তিশালী আমলা হলো সচিব, যে বাজেট, নীতি ও বড় সিদ্ধান্ত নিয়ে থাকে, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব যে প্রকল্প পাস করে, উপসচিব ফাইল অনুমোদন দেয়, সহকারী সচিব ফাইল লেখে। এই সহকারী সচিব থেকেই শুরু হয় মন্ত্রণালয়গুলোতে ঢোকা। বাংলাদেশের সব থেকে বড় শক্তিশালী মন্ত্রণালয়গুলো এরাই নিয়ন্ত্রণ করে: অর্থ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়। অর্থ মন্ত্রণালয় টাকা নিয়ন্ত্রণ করে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশ ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করে, আর জনপ্রশাসন মন্ত্রণালয় সব সরকারি চাকরি এরাই নিয়ন্ত্রণ করে। এই আমলারা এত সাহস পায় কেন জানেন? কারণ তারা 30 বছর থাকে, রাজনীতিবিদরা থাকে 5 বছর। তারা ফাইল চালায়, আইন জানে, বাজেট কন্ট্রোল করে। এই হলো আমলাদের আসল ক্ষমতা। তারা 30 বছর ধরে চাকরি করার সুযোগ পায় যদি চাকরি চলে না যায়। আর একজন রাজনীতিবিদের ক্ষমতা থাকে 5 বছর। তাই অনেক ক্ষেত্রে একজন এমপি চাইলেও অনেক সিদ্ধান্ত নিতে পারে না। তার কারণ সংসদে আপনি যে আইন বা বাজেট পাস করবেন তা বাস্তবায়ন করবে এরা। সচিবরা হলো দেশ চালানোর মেশিনের ড্রাইভার। এই পুরো মেশিন চলে বাংলাদেশ সরকারের মাধ্যমে। সচিবরা নিয়ন্ত্রণ করে বাজেট, প্রকল্প, সরকারি চাকরি, বিদেশি চুক্তি, পুলিশ ও প্রশাসনের কাজ। আসল কথা হলো মন্ত্রী বদলায় কিন্তু এই সচিবরা থেকে যায়। ক্ষমতার 3টা আসল চাবি তাদের হাতেই থাকে: ফাইল, টাকা, সময়। মনে করেন আপনার এলাকার এমপি আপনাদের জন্য একটা হাসপাতাল তৈরির বাজেট সংসদে পাস করেছে। এখন এই বাজেট সচিবদের কাছে পাঠানো হবে। যদি সচিব ফাইল দেখে রেখে দেয়
তাহলে কিন্তু আপনার হাসপাতাল আর হবে না। ধরে নেন ফাইল সাইন করলো কিন্তু যে অর্থ বরাদ্দ হয়েছে সেটা দিল না, তাহলে কি আপনার হাসপাতাল তৈরি হবে? হবে না। আর বাজেট পাস করার পর এটা বাস্তবায়ন করার একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়। এই সময়ের মধ্যে যদি আপনার হাসপাতাল তৈরি না হয় তাহলে আপনার এলাকায় অনেক অসুস্থ রোগী যারা চিকিৎসার অভাবে মারা যাবে। এই শীর্ষ আমলারা ফাইল চালায়, বাজেট ছাড়ে, আইন কিভাবে চলবে সেটা ঠিক করে। মন্ত্রী কিছু চাইলে সচিবরা যদি না বলে তাহলে কিছুই হবে না। এখন বুঝতে পারছেন তো হাসনাত আব্দুল্লাহর ওই কথাটার মানে, যে আমার বক্তব্যের জন্য যেন আমার এলাকার মানুষের ভোগান্তির শিকার হতে না হয়। মনে করেন আপনি এমপি হিসেবে সংসদে দাঁড়িয়ে আপনার এলাকার মানুষের জন্য কোনো একটা জিনিস বা বাজেট পাস করিয়েছেন। এখন এই বাজেট তো বাস্তবায়ন করবে আমলারা অর্থাৎ সচিবরা। তারা যদি না করে তাহলে আপনি তাদের কিছু করতে পারবেন না বা বলতেও পারবেন না। এবার আমরা দেখব বাংলাদেশের প্রশাসন কিভাবে দেশ চালায়। সরকার শুধু আদেশ দেয় কিন্তু কাজ করে এই লোকেরা, সচিব, ডিসি, ইউনো, এসপি, মন্ত্রণালয়ের অফিসাররা। সচিবরা এদের হাতে টাকা দেয় আর এরা টাকা ছাড়ে আইন প্রয়োগ করে, পুলিশ চালায় ও প্রকল্প চালু করে। রাজনীতিবিদ বদলাতে পারে কিন্তু এই সিস্টেম থেকে যায়। বাস্তব ক্ষমতার সূত্র, ক্ষমতা ইকুয়াল আদেশ গুণ বাস্তবায়ন। মানে মন্ত্রী আদেশ দেয়, সচিব বাস্তবায়ন না করলে কিছুই হবে না। তাই বাংলাদেশের আসল ডিপ স্টেট হলো এরা, প্রশাসন প্লাস পুলিশ প্লাস অর্থনীতি। নির্বাচন শুধু কে উপরে বসবে সেটা ঠিক করে। এবার কিছু তিতা কথা বলি। কাগজে কলমে দেশ চালায় নির্বাচিত সরকার, কিন্তু বাস্তবে ক্ষমতা থাকে চারটা গোষ্ঠীর হাতে। তারা হলো শীর্ষ আমলাতন্ত্র, বড় বড় ব্যবসায়ী ও শিল্পপতি, মিডিয়া ও তথ্য নিয়ন্ত্রককারীরা, নিরাপত্তা ও আইন শৃঙ্খলা বাহিনী। শীর্ষ আমলাদের বিষয় তো বললাম। শীর্ষ আমলারা হলো সচিব, প্রধান সচিব, মন্ত্রণালয় টপ অফিসাররা। তারা ফাইল চালায়, বাজেট ছাড়ে, আইন কিভাবে চলবে সেটা ঠিক করে। আর বড় ব্যবসায়ী ও শিল্পপতিরা তারা নির্বাচনে টাকা দেয়, মিডিয়া দেয় এবং সরকারকে চাপ দেয়। যদি সরকার পড়ে যায় তাহলে তারা নতুন দলের পিছনে বিনিয়োগ করে। 3 নম্বরে মিডিয়া ও তথ্য নিয়ন্ত্রকরা। তারা ঠিক করে মানুষ কি জানবে, কি নিয়ে রাগ করবে, কাকে ভালোবাসবে। মূলত যেটা করে জনমত তৈরি করে। নিরাপত্তা ও আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনী। তারা ঠিক করে কার বিরুদ্ধে মামলা হবে, কে মাঠে নামতে পারবে, কে পারবে না। বাস্তব রাজনীতির সূত্র, নির্বাচন করে আমরা সরকার বানাই কিন্তু এই 4 গোষ্ঠী হলো সরকার চালায়। একজন রাজনীতিবিদ বা রাজনৈতিক দল যদি তাদের সাথে মিলেমিশে চলতে না পারে তাহলে সে রাজনীতির মাঠে টিকবে না। তাহলে আজকে আমরা কি শিখলাম? বাংলাদেশের আসল ক্ষমতার চাবি থাকে টাকা, প্রশাসন, মিডিয়া, পুলিশ ও নিরাপত্তা বাহিনীর কাছে। যে এই 4টা জিনিস কন্ট্রোল করে সে দেশ চালায়। হাসিনা কিন্তু এই 4টা জিনিস কন্ট্রোল করে 17 বছর টিকে ছিল। আর পতনও হয়েছে কিন্তু এই 4টা জিনিসের মধ্যে থেকে 2টা জিনিসের জন্য। 1 নম্বরে টাকা, 2 নম্বরে নিরাপত্তা বাহিনী। অর্থনৈতিক চাপে পড়েছিল হাসিনা, তাকে শিল্পপতিরাও টাকা দিতে রাজি ছিল না এবং বিদেশি কোনো লোন পায় নাই। এই কারণে কিন্তু তার পতন হয়েছিল। আর একটা বিষয় ছিল হলো সেনাবাহিনীর অফিসাররা, তারা জনগণের উপর গুলি চালাতে নারাজ ছিল, এই জন্য মূলত তার পতন হয়েছিল। তো ভিডিওটা কেমন লাগলো বলতে ভুলবেন না কিন্তু। আর যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন।